নমস্কার, ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকের এই পর্বে আমি কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে এই যে পার্লামেন্টে এনডিএ বিলটি পাস করতে পারলো না, সেই বিলটি 131 নম্বর সংশোধনী বিল পাস করতে পারেনি এনডিএ, কারণ সংখ্যায় তারা আটকে যাচ্ছিল। 352টি ভোটের দরকার ছিল, কিন্তু তারা পেয়েছে 298টি। 294টি এনডিএর মোট আসন লোকসভায়, তার থেকে 4টি বেশি ভোট পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেলেও এই জাতীয় বিল পাস করবার জন্য, সংশোধনী বিল পাস করবার জন্য যে মানদণ্ড থাকে, অর্থাৎ আপনাকে 2/3 অর্থাৎ 66% বা তার বেশি ভোট পেতে হবে, সেটা সেই ফিগারে পৌঁছতে পারেনি এনডিএ সরকার, এবং যার দরুন কিন্তু বিলটি আলটিমেটলি পাস হয়নি। যেহেতু এই বিলটি পাস হয়নি, সেহেতু ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে সংশোধনী বিল, সেটা সরকার পক্ষ পেশ করেনি, কারণ তারা বলেছেন যে এই বিলটির সাথেই এই দুটো বিল সংযুক্ত। তো এটা নিয়ে বিতর্ক তো উঠেছে, এবং যেহেতু বিজেপি খুব সুকৌশলে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, অর্থাৎ নারীদের যে সংরক্ষণ, সেটার সাথে ডিলিমিটেশনকে যুক্ত করে দিয়েছে এবং এই বিলটিকে যুক্ত করে দিয়েছে, সেহেতু এই বিলটি যেহেতু বিরোধীদের জন্য পাস করা গেল না পার্লামেন্টে, আমি কিন্তু এর আগের পর্বেই বলেছিলাম বিজেপি উইল ইউজ ইট অ্যাজ অ্যান ওয়েপন ইন দ্য নেক্সট ইলেকশনস, ইন দ্য আপকামিং ইলেকশনস, যেটা এখন ওয়েস্ট বেঙ্গল তামিলনাড়ুতে হচ্ছে, পরের বছর উত্তরপ্রদেশে হবে। এবং সেটারই কিন্তু প্রতিফলন দেখা গেল নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ কিন্তু সাধারণত খুব বিশেষ প্রয়োজনে দেওয়া হয়, যেমন নোটবন্দির সময় দেওয়া হয়েছিল, যেমন করোনার সময় দেওয়া হয়েছিল, যেমন অপারেশন সিঁদুরের পর দেওয়া হয়েছিল, এবং যখন এই কৃষক বিলকে সরকার উইথড্র করতে বাধ্য হলো, তখন সরকার কৃষকদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তো একটা বিশেষ প্রয়োজনে কিন্তু এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয়। প্রশ্ন হচ্ছে, এই বিলটি কি অতটাই গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে যে এটার জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া প্রয়োজনীয়, নাকি সামনে যেহেতু ইলেকশন রয়েছে, সেহেতু নরেন্দ্র মোদী, যেহেতু তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ এবং সারা ভারতের মানুষ তাকে ভরসা করেন, তার মুখটিকে কাজে লাগিয়ে বিজেপি সুকৌশলে এই বিষয়টিকে একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত করলো, যেটা তাদের আপকামিং বিধানসভা ইলেকশনগুলোতে অবভিয়াসলি একটা ডিভিডেন্ড দেবে। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখুন, তার আগে আমি আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার বিশ্লেষণ যদি ভালো লাগে, আমার এই চ্যানেলের বিষয়গুলো এবং আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে, তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। এবার আসি মূল প্রসঙ্গে, যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এবং বিজেপি পার্টি কি আদৌ আপকামিং ইলেকশনগুলোকে নিয়ে কনফিডেন্ট নন? সেজন্যই কি এই নারীদের বিষয়টিকে, নারীদের সংরক্ষণের বিষয়টিকে তারা ন্যাশনাল ইস্যু বানাতে চাইছে? সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখুন, এই চ্যানেলে আমি প্রথম থেকেই যে বিষয়টি ভেবে রেখেছি, এবং যেটা এই চ্যানেলের দর্শন বলা যেতে পারে, কোনো পলিটিক্যাল পার্টির স্থাবকতা এই চ্যানেল করবে না, এবং কোনো পলিটিক্যাল পার্টিকে বিলো দ্য বেল্ট অ্যাটাকও করবে না। কারণ আমার মনে হয় আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র অত্যন্ত সুন্দর। খুব কম দেশ কিন্তু গণতান্ত্রিক পরিবেশ, সাংবিধানিক কাঠামো রক্ষা করতে পেরেছে। 1947-এর ওই সময়কালে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছিল, তার মধ্যে খুব কম দেশ কিন্তু আমাদের মতো এত সুষ্ঠুভাবে গণতন্ত্র মেনটেন করতে পেরেছে। এবং তার জন্য যদি প্রশংসা কারোর প্রাপ্য হয়, সেটা ভারতবর্ষের জনগণের। এবং আমাদের জনগণের ভিত্তি কাঠামো সবটাই দাঁড়িয়ে আছে এই গণতন্ত্রের ওপর। অর্থাৎ জনগণ কিন্তু গণতন্ত্রকে সম্মান করে, বিভিন্ন মতকে সম্মান করে, বিভিন্ন আঙ্গিককে, বিভিন্ন পার্সপেক্টিভকে সম্মান করে, এবং রাষ্ট্র আমাদের সে অনুমোদন দেয়, সংবিধান আমাদের সে অনুমোদন দেয়। এবং সেই জন্যই আমাদের দেশ কিন্তু এত সুন্দর, আমাদের দেশে কিন্তু এত বৈচিত্র্য। সেজন্য যখন কোনো একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করব, তখন মনে হতে পারে যে
পার্টিকুলারলি এই বিশ্লেষণটা কোনো একটা পলিটিক্যাল পার্টির বিপক্ষে গেল, পরবর্তীকালেই হয়তো আরেকটা বিষয় নিয়ে আলোচনা এমন আসবে, সেটা হয়তো সেই পার্টিকেই সমর্থন করা হলো। বিষয়টি কাকে সমর্থন করা হচ্ছে, কাকে করা হচ্ছে না তার নয়, বিষয়টি হচ্ছে যেটা আমার বিশ্লেষণ সেটাকে নির্মমভাবে তুলে আনা, এবং তার মধ্যে যে ভুলভ্রান্তি থাকতে পারে না সেটা নয়। এটা যেহেতু আমার চ্যানেল, তো আমি আমার কথাই বলবো। তো অবভিয়াসলি মতভেদ হতেই পারে, সেটা আপনাদের মাধ্যমে কমেন্ট বক্সেও জানা যাবে, কিন্তু আমরা সবসময় এই পবিত্রতাটা মেনটেন করব, আমাদের সংবিধান যে পবিত্রতা আমাদের দিয়েছে সেটা মেনটেন করব, সেটাই কাম্য। তো দেখুন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি কবে এসেছিল? 2023 সালে। এটা কোন সাল? 2026 সাল। আইনটি পাশ হয়েছিল 2023 সালে, কিন্তু তখন সেটা কার্যকর করা হয়নি। তার নোটিফিকেশন এলো কবে? 2026 সালের 16ই এপ্রিল, অর্থাৎ প্রায় 2.5 বছর বাদে। এবং সেখান থেকেই বিরোধীরা কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তুলছে যে 2.5 বছর পর হঠাৎ এই বাংলা, তামিলনাড়ু এই সমস্ত অঞ্চলে ভোটের আগেই এই বিষয়টি সামনে এলো কেন? এটা কি রাজনৈতিক গিমিক, পলিটিক্যাল গিমিক? আরেকটা প্রশ্ন যেটাকে আমার সঙ্গত মনে হয়, যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা নারীদের সংরক্ষণের যে বিষয়টি রয়েছে সেটাতে এখনও চালু করা যেতে পারে। এটাকে ডিলিমিটেশনের সাথে যুক্ত করবার কি দরকার ছিল? 543টা এখন আসন রয়েছে, সেখানে যদি আমরা নারীদের 33% মতো সংরক্ষণ দিয়ে দিই, তাহলে অসুবিধার কী আছে? এর জন্য 850 বা 813 পর্যন্ত আসন সংখ্যা বৃদ্ধি কেন করতে হবে? হোয়াই উই ডু নিড দ্যাট? তো এটা কিন্তু একটা প্রশ্ন বিরোধীরা বারবার তুলছে, এবং সরকার পক্ষ কিন্তু সেটাকে ডিরেক্টলি অ্যাড্রেস এখনও করেননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যখন ভাষণ দিয়েছেন, তিনি কিন্তু মূলত যেই সমস্ত বিষয় সামনে এসেছেন যে এটা একটা ভ্রূণ হত্যার সামিল, যেহেতু নারী শক্তি বন্ধন অধিনিয়ম এই বিলটি পাশ হতে পারল না, বিরোধীরা এই আইনটি পাশ করতে দিল না, তার জন্য দেশের মানুষ, দেশের নারীরা তাদের ক্ষমা করবে না। প্রধানমন্ত্রী এমনকি এটাও বলেছেন যে 66% ভোট আমরা পাইনি, কিন্তু 100% নারী আমাদের সাথে রয়েছে। অর্থাৎ তিনি যে ভাষণটি দিয়েছেন, তিনি যে বক্তব্য জাতির উদ্দেশ্যে দিয়েছেন, সেই বক্তব্যের পুরোটা জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি নারীর সংরক্ষণ এই বিষয়টিকেই কিন্তু প্রাধান্য দিয়েছেন, এটাকেই কিন্তু আন্ডারলাইন করেছেন, এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু তার বক্তব্য রোটেট করেছে। কিন্তু এর সাথে যে বিষয়টি রয়েছে, যে নারী যে বিতর্কটি রয়েছে, যে এই যে বিলটি রয়েছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এটাকে ডিলিমিটেশনের সাথে কেন যুক্ত করা হলো, সেটা কিন্তু তিনি কোনো সেই বিষয়ে আলোকপাত করেননি। সুতরাং এখানে কিন্তু একটা ভাগ থেকে যাচ্ছে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা বলতেই হবে পলিটিক্যালি কিন্তু তিনি সফল। তার কারণ হচ্ছে, আমরা সবাই জানি যে বিজেপি যে পলিটিক্যাল পার্টি, এটা একটা ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন। হ্যাঁ, কূটনৈতিক একটা সংস্থা বলা যেতে পারে, কূটনৈতিক একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি বলা যেতে পারে, কূটনীতির একটা বিশ্ববিদ্যালয়। তার কারণ হচ্ছে তারা যেভাবে বিভিন্ন ইস্যুকে ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল করতে পারে না, এবং সেটা কিন্তু তারা পলিটিক্যাল মাইন্ডসেট, পলিটিক্যাল বিচক্ষণতা এই সমস্ত দিয়েই করে। সেটাকে আমি খারাপ বলছি না, কারণ পলিটিক্সে, রাজনীতিতে এগুলো চিরকাল চলে এসেছে। তো সেটা কিন্তু তারা এক্ষেত্রেও করেছে। সবাই জানে যে আমাদের দেশের পলিটিক্স কিন্তু, আমাদের দেশ কেন, আমাদের দেশের বাইরেও সব জায়গায় পলিটিক্স কিন্তু পারসেপশানে চলে। আমেরিকাতেও পলিটিক্স পারসেপশানে চলে, না হলে ট্রাম্প জিততো না। পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নরেন্দ্র মোদী অত্যন্ত জনপ্রিয় মুখ। নারী শক্তি বন্ধন অধিনিয়ম এটার সাথে ডিলিমিটেশন যুক্ত করবার জন্যই যে কমপ্লেক্সিটিটা তৈরি হয়েছে, এবং ডিলিমিটেশন বিল যদি কার্যকর হয় এই মুহূর্তে, তাহলে সেটা হবে 2011-র আদমশুমারির ভিত্তিতে, যার ফলে উত্তর ভারতের আনুপাতিক প্রতিনিধিত্ব বাড়বে, দক্ষিণ ভারতের আনুপাতিক প্রতিনিধিত্ব কমবে। সেজন্য দক্ষিণ ভারতের পলিটিক্যাল পার্টিগুলো, এমনকি ইন্ডিজোটের বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যারা উত্তর ভারতের, তারাও এই বিলের বিরোধিতা করবে। অতএব ডিলিমিটেশন বিলকে আটকাতে গেলে অটোমেটিক্যালি নারী শক্তি বন্ধন অধিনিয়ম আটকে যাবে, কারণ যেহেতু এটা লিঙ্ক করা রয়েছে। বিজেপি এটা খুব ভালো করে জানে, এবং তারা জানে তাদের সংসদে আসন 294, তারা বড় জোর 300 অব্দি ম্যানেজ করতে পারবে, 352-তে কোনোভাবেই পৌঁছানো যাবে না। এটা কি তারা জানতো না? আলবাত জানতো। কিন্তু তৎসত্ত্বেও এই সময় বিলটি উত্থাপন করার মানে হচ্ছে, কেউ অত ডেপথে যাবে না যে ডিলিমিটেশন বিল
বিরোধীরা মানতে চায়নি এবং ডিলিমিটেশন বিল বিরোধীরা মানতে চায়নি বলেই এই বিলটি নারী শক্তি বন্ধন অধিনিয়মকে কার্যকর করা গেল না। কিন্তু বিরোধীরা কিন্তু বলেছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম যদি একটা আলাদা বিল হতো এবং এই দুটোর মধ্যে যদি ইন্টারলিঙ্ক না করা হতো তাহলে তারা কালকেই নারী শক্তি বন্ধন অধিনিয়মকে সাপোর্ট দিয়ে পাশ করিয়ে দিত। এটা কিন্তু কেউ ডেপতে গিয়ে ভাববে না, মানুষের হাতে অত সময় নেই এবং মানুষ অত ডেপতে গিয়ে ভাবেও না জেনারেলি। তো পারসেপশনটা ক্রিয়েট করে দাও যে বিরোধীরা নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি কার্যকর হতে দিল না, মাঝখানে যে ডিলিমিটেশন ব্যাপারটা রয়েছে, ডিলিমিটেশন বিলটি যে রয়েছে বা এই ডিলিমিটেশনের বিষয়টি যে রয়েছে সেটা কিন্তু উবে যাবে, সেটা মানুষের মেমোরিতে থাকবে না। আউটপুট কি দাঁড়াবে যে বিরোধীরা নারীদের সংরক্ষণের বিলটি পাস করতে দিল না এবং সেই পারসেপশনে কিন্তু নারীরা বিজেপির ফরে আসবে। ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি নারীদের একটা বৃহৎ অংশ মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে এসেছেন 2011 সাল থেকে। এবার ওয়েস্ট বেঙ্গলে জিততে গেলে কিন্তু নারীদের নিজের পক্ষে বিজেপির আনার দরকার রয়েছে এবং বিজেপিতে এমন মহিলা নেত্রী নেই যিনি মমতা ব্যানার্জির সমতুল্য। স্বাভাবিকভাবেই একটা আকর্ষণ থেকে যায়। বিজেপিতে অনেক যোগ্য নেতা রয়েছে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গে যারা রয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত বাবু, তারা অত্যন্ত ভালো নেতা, ভালো কাজ করছেন, কিন্তু তৎসত্ত্বেও নারীদের ভোট টানার জন্য যে একটা মহিলা মুখ প্রয়োজন, যেখানে উল্টো দিকে মমতা ব্যানার্জি রয়েছেন, সেটা কিন্তু বিজেপিতে এই মুহূর্তে নেই। তো এই বিষয়টি, এই পারসেপশনটি যদি বাজারে ছড়িয়ে দেওয়া যায় তাহলে যদি 20 to 30 or 50% নারীরাও যদি এটা বিশ্বাস করেন, যেটা করাটা খুব স্বাভাবিক, কারণ নরেন্দ্র মোদী নিজে সামনে এসে বলছেন প্রধানমন্ত্রীকে কিন্তু লোকজন পছন্দ করে, তাহলে কিন্তু এই পারসেপশনটির মাধ্যমে নারী ভোটের কিছুটা অংশ হয়তো মমতা ব্যানার্জি থেকে কেড়ে নেওয়া যাবে এবং বাংলায় যে একদম টাইট ফাইট হচ্ছে, নেক টু নেক ফাইট হচ্ছে, সেই বাংলার ইলেকশনের যে বাস্তব চিত্র তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেটা বিজেপির জন্য একটা বিশাল বড় ডিভিডেন্ড হতে পারে, যেটা 4 মে বোঝা যাবে। তো এটা কিন্তু মূল কারণ, অর্থাৎ এটা পারসেপশন তৈরি করা। কিন্তু আমার যেটা বাস্তবভাবে মনে হয় বিষয়টি গোটাটা অ্যানালিসিস করে, যে ইন্টারলিঙ্ক করে দেওয়া এই নারী শক্তিদের, নারীদের সংরক্ষণের সাথে ডিলিমিটেশন বিলটি, এটা কিন্তু বিজেপির জন্য একটা রাজনৈতিক জয় হয়েছে ঠিকই, কিন্তু এই পরিস্থিতিটাকে, এই জটিলতাটাকে এড়ানো যেতে পারত এবং নারীকে যদি আমাদের এনকারেজ করতে হয়, অ্যাকনলেজ করতে হয়, তবে কিন্তু 543টি আসনের ভিত্তিতেও আমরা কিন্তু নারীদের সংরক্ষণ দিতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। আফটার অল এটা পলিটিক্যাল ফাইট থাকবে, পলিটিক্যাল যে চালগুলো, রাজনৈতিক যে চালগুলো, যে ট্রিকগুলো, সেগুলো থাকবে, সেটাই স্বাভাবিক। তো এই ছিল আজকের বিষয়। এই বিষয়ে আপনি কী ভাবছেন সেটা অবশ্যই বলবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমার নিজের রাজ্য, সেখানে ইলেকশন হচ্ছে আগামী 23 তারিখে। তো তার আগে ইলেকশন নিয়ে 2-3টে এপিসোড থাকবে। আপনারা যদি চ্যানেলটি পছন্দ করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।